সকাল 5:30 সারাংকোটের জন্য রওনা দেওয়া হচ্ছে। ঘরসি ওলটপালট। জাস্ট আমরা আগের দিন ট্যাক্সি কথা বলে রেখেছিলাম, এখানে আপ ডাউন 2000 টাকা নিবে। তিনি প্রায় 2.5 থেকে 3 ঘন্টা হচ্ছে অপেক্ষা করবেন, আর 2-3 মিনিটের মধ্যে চলে আসবেন। তো দেখি সারাংকোটের সূর্যোদয়টা দেখা যায় কিনা, এবং আশা করি মেঘটা কম থাকবে এবং অন্নপূর্ণাটা দেখা যাবে। হ্যাঁ, স্টার্ট। সারাংকোট রওনা হলাম। গাড়ি 2-3 মিনিট চলার পর জাস্ট মাথা নষ্ট করা একটা দৃশ্য। মনে হচ্ছে যে শহরের ওপারে কয়েকটা আইসক্রিমের কিউব বসানো, জাস্ট ধরে খেয়ে ফেলে এরকম মনে হচ্ছিল। এবং অপেক্ষা করতে লাগলাম আমরা সবাই কখন গিয়ে পৌঁছাবো। আর আমরা গাড়িতে বসেছিলাম মোট 5 জন, পেছনের সিটে 4 জন, আর সামনে ড্রাইভিং সিটের পাশে হচ্ছে বাবুর বেবিকে নিয়ে বসেছিল। আমরা দেখলাম যে প্রচুর মানুষ হচ্ছে হাঁটতে বের হয়েছে। তো নেপালিরা কেন এত আসলে সুস্বাস্থ্যের অধিকারী, ইজিলি বলা যায় যে এত উঁচু পাহাড়ে থাকার পরেও তারা হচ্ছে হেঁটে যাতায়াত করে। এইখানকার ট্যাক্সি ভাড়া খুবই বেশি, এবং সবাই বাইক যে এফোর্ড করতে পারে সেরকমটা ঠিক না। তাই তারা হচ্ছে অনেকেই দেখলাম যে আমরা হেঁটে ওঠানামা করে, এবং ওদের কাছে এই ডিস্টেন্সটা বা এরকম খাড়া পাহাড় কোনো ব্যাপারই না মনে হয়। এবং শুধু নেপালিরা না, আমরা দেখলাম যে বিদেশিরা হচ্ছে মর্নিং ওয়াকে বের হয়েছেন। আমরা সাধারণত যে কোনো ছুটিতে গেলে ভাবি যে ঘুমায় কাটায় দিব, কিন্তু তাদেরকে দেখলাম যে খুব আর্লি মর্নিং উঠে তারা সানরাইজটা খুব উপভোগ করে, কফি খায়, ব্রেকফাস্ট শেষ করে। আর যেহেতু বাইরের দেশের লোক, তারা বিয়ার নিয়ে হচ্ছে দেখা যায় ফিওয়া লেকের সামনে বসে থাকে। এখানে দেখতে পাচ্ছি যে অনেকে হাঁটতে বের হয়েছে এবং জগিং করছে। আর চারপাশে এতগুলো বিল্ডিং, এগুলো হচ্ছে সব হোটেল। ফার্স্টে বাড়ি মনে করলাম, যখন দেখলাম যে ফরেনাররা এখান থেকে বের হয়েছে তখন বুঝতে পারলাম যে তারা অসাধারণ একটা সিদ্ধান্ত নিয়েছে। কারণ আমি বারান্দায় বসে যদি অন্নপূর্ণার এই আলো ছায়ার খেলা আর মেঘের ভেলা যে অন্নপূর্ণাকে একবার ঢেকে দেয়, একবার সামনে নিয়ে আসে, নিচের যে পাহাড়ি উপত্যকা থেকে নিচের যে শহরটা দেখা যাওয়ার যে সুন্দর দৃশ্য, সেইটা উপভোগ করা এখান থেকে। তো ওইখানে বসে বসে গাড়ির মধ্যে বসে আমি মনে মনে প্ল্যান করে ফেললাম যে আমি তো অবশ্যই নেপাল আসবো। কয়বার আসবো জানি না, বাট কোনো একবার, মেবি নেক্সট টাইমে আমি হচ্ছে এই পাহাড়ের ওপরে কোনো একটা রিসর্টে উঠবো, যেন হচ্ছে আমি একদম প্রকৃতিটাকে মন ভরে উপভোগ করতে পারি। আর সামনে দেখেন কয়েকজন হচ্ছে স্কুটি নিয়ে চলে আসছে। আমারও খুব ইচ্ছা ছিল যে বাইক নিয়ে আসার, কিন্তু নেপালে আসার পথে কাঠমান্ডু থেকে বাসে যে আমার একটু শ্বাসকষ্ট হয়েছিল, মাথা ঘোরাচ্ছিল, সেখান থেকে চিন্তা করলাম যে পাহাড়ে বাইক নিয়ে ওঠার সময় যদি আবার একই ধরনের সমস্যা হয় তাহলে হচ্ছে ভয়াবহ একটা পরিস্থিতি হয়ে যাবে, নিচেও নামতে পারবো না। তাই সেই প্ল্যান বাদ। আর এইটা যে কত উঁচুতে একটু পর দেখাচ্ছি আপনাদেরকে। আর এইদিকে তো আকাশ ফর্সা হয়ে যাচ্ছে, ভয় লাগছে যে আসলে গিয়ে পাই কিনা সূর্যোদয়, সূর্য কি উঠেই যাবে। জাস্ট মনে হচ্ছিল কেন দ্রুত চালায় না, এবং এত আঁকা বাঁকা রাস্তায় দ্রুত চালানো খুবই কঠিন। হোপ ফর দ্য বেস্ট, যেন আমরা আসলে তাড়াতাড়ি সারাংকোট গিয়ে পৌঁছাতে পারি। সূর্য উঠি উঠি করছে পৃথিবীর বুকে, আধার কেটে আর একটু পরেই হবে আলোর বর্ষণ। সেই আলোয় স্নান করবে শুভ্র অন্নপূর্ণা। সূর্যি মামা উকি দেওয়ার আগেই আমরা দেখতে পেলাম রহস্য ঘেরা বরফ রাজ্যের দুর্গ। সূর্যের সোনালী আভা ছড়ানোর আগেই পৌঁছালাম সারাংকোট। একের পর এক ধাপ পেরিয়েই পা রাখলাম শিব মন্দিরের উঠানে। পাশেই ভক্তদের জন্য সাজানো হচ্ছে গণেশকে। তবে সেদিকে নজর দেওয়ার একদমই সময় নেই। সূর্যোদয় দেখতে ভিড় জমে গেছে। সিঁড়ির ওপর কোনো একরকম একটুখানি জায়গা করেই দাঁড়িয়ে পড়লাম। পূর্ব আকাশে ছোট্ট বিন্দুর মতো সূর্যটা মুহূর্তেই আলোকিত করে দিল। সাদা অন্নপূর্ণা এখন সোনালী আভায় ভাসবে, আর তা দেখতে হলে আমাদের আর একটু উপরে ওঠা লাগবে। কিন্তু সেখানেও নাকি আবার টিকিট কাটা লাগবে। সো কি আর করার, টিকিট কেটে উঠে পড়লাম উপরে।
আর আমরা এখন আছি ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ারের নিচে যে মানুষদেরকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে শিব মন্দিরের সেকেন্ড স্টেপ। এইটাই মূলত ভিউ পয়েন্ট। এইখান থেকেই সবাই হচ্ছে ছবি তোলে বা তাদের মোমেন্টসগুলো নিয়ে রাখার চেষ্টা করে। আর ওয়াচ টাওয়ারে উঠলে তো মানে ভিউ কি বলবো, আর এই জিনিস ক্যামেরায় দেখানো সম্ভব না। শুধুমাত্র আপনারা যদি চোখে দেখেন তাহলে আসলে বিশ্বাসযোগ্য হবে যে এটা আসলে কত অসাধারণ একটা সৌন্দর্য। আল্লাহ পাক যে বানিয়েছেন মানে রূপের কোনো শেষ নাই। কিন্তু আমরা ছিলাম তাড়াহুড়ার মধ্যে, খুব বেশিক্ষণ এটা উপভোগ করতে পারি নাই, কারণ আমাদের হচ্ছে আবার আমরা একটা বাস নিয়েছি, বাসের টিকিট কেটেছিলাম। অ্যান্ড দ্যাট ওয়াজ এ ট্যুরিস্ট বাস। আমরা ট্যুরিস্ট বাসে কেন টিকিট কেটেছি সেটা হচ্ছে আপনারা ট্যাক্সিতে তো হচ্ছে দামাদামি করে পোখারার বিভিন্ন ডেস্টিনেশন করতে পারবেন, কিন্তু আমরা চেষ্টা করেছি যে আসলে চিপের মধ্যে কোনটা যাওয়া যায় বা সেটার এক্সপিরিয়েন্স কেমন সেটা জানার জন্যই হচ্ছে বাসের টিকিট কেটেছি। এবং সেই বাসটা যেন ধরতে পারি, এবং বাসে উঠলে তো আসলে খাওয়া দাওয়ার খুব একটা সুযোগ পাবো না, কারণ এটা একটা গ্রুপ ট্যুর। তাই বাস আসার আগে আমরা ফ্রেশ হব, আর বোঝেনি তো মানে মেয়েরা একটু সাজুগুজু করবে, এরপর হচ্ছে আমরা ব্রেকফাস্ট করে দ্রুত হচ্ছে বাসে উঠতে হবে। এই জন্য তাড়াহুড়া করে আমরা খুব বেশিক্ষণ স্টে করতে পারি নাই। বাট আমাদের ট্যুরের শেষে মনে হয়েছে যে না, এই জায়গাটা সর্ট আউট করা দরকার, এবং আমাদের ফাইন্ডিংগুলোকে আমরা শেষে বলবো। আগে চলেন দ্রুত যাই, হোটেলে যাই। হোটেলে গিয়ে হচ্ছে কিভাবে হোটেলে ব্রেকফাস্ট করব নাকি বাইরে ব্রেকফাস্ট করব, কোথায় করব, কি ব্রেকফাস্ট করব, সেটা নিয়ে হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হবে। হোটেলের সামনে নেমেই খোঁজাখুঁজি করলাম কোথায় ব্রেকফাস্ট করব আর কি বা খাবো, কিন্তু সব জায়গায় দেখি ইংলিশ ব্রেকফাস্ট। ইংলিশ ব্রেকফাস্ট করতে আমাদের কোনো সমস্যা ছিল না, কিন্তু প্রত্যেকটা মেনুর মধ্যেই দেখা গিয়েছে সসেজ বা মিটের কোনো আইটেম আছে। আর এই কারণে ভাবলাম যে না, যেহেতু হালাল খুঁজে পাচ্ছি না, আমরা এক কাজ করি, আমরা হোটেলে চলে যাই। হোটেলে গিয়ে ফ্রেশ হবো। এর মধ্যে আমাদের হোটেলে হচ্ছে ফুডের অর্ডার দিয়ে দিব। শুরুতে ফুডের অর্ডার, দেন হচ্ছে ফ্রেশ হবো। আমরা ফ্রেশ হতে হতে দেখা যাবে যে আমরা মোটামুটি খাবার রেডি হয়ে গেছে, এবং এই আমাদের বাস ধরতেও খুব সুবিধা হবে। আমরা যদি এখানে ব্রেকফাস্ট করে দেন যাই, তাহলে হচ্ছে আবার রেডি হতে আর এক্সট্রা কিছু সময় লাগবে। সো আপনারা দেশের বাইরে বলেন বা দেশের ভেতরে বলেন, যে কোনো জায়গায় যদি ঘুরতে যান এবার টাইম ম্যানেজমেন্ট করে নেওয়ার চেষ্টা করবেন। অ্যাট এ টাইমে কতগুলো কাজ আসলে শেষ করে ফেলা যায় সেটা হলে সবচেয়ে ভালো হয়। তো আমরা হচ্ছে এই যে বাইরের ফ্রেশ হয়ে বাইরের সিনারিও দেখতে দেখতে অলরেডি শুনলাম যে খাবার চলে এসছে। চলেন দেখি আমাদের খাবারের মেনুতে কি কি ছিল এবং স্বাদ কেমন ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা দুই ধরনের থালি এখানে অর্ডার করেছি। একটা হচ্ছে ভেজিটেবল তো আছে এবং হচ্ছে ডিম। সাথে একটা থালির সাথে ছিল আটার রুটি, সেদ্ধ আটার রুটি, আর একটা থালির সাথে ছিল হচ্ছে লুচি। আমি পার্সোনালি লুচি খুব পছন্দ করি, এবং দিস সর্ট অফ মেনু আমার খুব ভালো লাগে, যে আলুর দমের সাথে লুচি, ডিম। আর নেপালের সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিস হচ্ছে, আমার ডিম এত পছন্দের, কিন্তু নেপালে ডিমের দাম 150 টাকা। মানে ভাজা ডিম আপনাকে দিবে, দুইটা একসাথে ভেজে দিবে, কিন্তু হচ্ছে 300 টাকা এক একটা ডিমের দাম। তো মানে এক জোড়া ডিমের দাম 300 টাকা, তো এক একটা হচ্ছে 150 টাকা করে পড়ে। তো ডিম খাওয়া নিয়ে খুব প্যারা খাইছি। সকাল সকাল এরকম একটা পরিবেশে যদি এরকম গরম গরম লুচি আর সবজি আর হচ্ছে লাল আটার রুটি, ডিম ভাজা, জমে বেশ। এরপর শুধু জম্পেশ এক কাপ চা। আর শর্টকাটে একটা কথা বলে, খাবারের স্বাদ খুবই ভালো ছিল, আলুর দমটা খুবই ভালো ছিল। লাল আটার রুটিটা আমার খুব একটা ভালো লাগে না, কারণ খুবই ড্রাই ছিল। এছাড়া 10-এ 9.5, জাস্ট বেস্ট। এখন আর বাড়তি কোনো কথা বলবো না, বাস চলে আসার সময় হয়ে গেছে। ঘড়িতে তো প্রায় 10টার মতো বেজে গেছে। তো আমরা আগে খাওয়া দাওয়া শেষ করি, খাওয়া দাওয়া শেষ করে দেখা হবে বাসে নেক্সট এপিসোডে। তো আজকের মতো এখানেই শেষ, খাওয়া দাওয়া করে বিদায়। শোনেন, অন্ধকারে কয়েকটা কথা বলে রাখি। নাম্বার 1 হচ্ছে, সারাংকোটে কখনো লম্বা জামা, গাউন টাইপের জামা পরে যাবে না, কারণ খুবই প্যারা হয়। সারাংকোটে চেষ্টা করবেন যে অন্ধকার থাকতে থাকতে রওনা দিয়ে দেওয়ার জন্য। এবং সারাংকোটে বেশ কিছু হচ্ছে রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে সেখানে হচ্ছে ব্রেকফাস্ট করে নিতে পারেন। কিন্তু সারাংকোট এবং হচ্ছে পোখারার যে সিটি ট্যুর, সেটা কখনোই একদিনে রাখার চেষ্টা করবেন না। আমার মনে হয় নেপাল ট্যুরে পোখারায় একটু বেশি সময় কাটানোটা আসলে জাস্টিফাইড হয়।
তো ওভারঅল এখন পর্যন্ত আজকের সকাল পর্যন্ত এই কয়েকটা টিপস আপনারা মনে রাখতে পারেন, আপনাদের কাজে আসবে আপনারা যখন ট্যুরে আসবেন। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।